ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, খোরশেদ আলম। কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন। কমেন্টগুলো যদি আমি একটু দেখি, পড়ি তাহলে আ অনেকে সালাম দিয়েছেন দেখছি। আচ্ছা, একটু বলবেন শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, রাবিয়া ইসলাম, আ ওয়ালাইকুম আসসালাম। রুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাসমিনা আক্তার লিজা, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। আর অনেকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ, শোনা যাচ্ছে। নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি নাসরিন কবির। হ্যাঁ, সঞ্জিদা পুতুল শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। যারা আমার সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই, অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। লক্ষ্য করবেন আমাদের যেই সেশন চলছে এটি মূলত আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কনসেপ্ট একাডেমির পক্ষ থেকে একটি ফ্রি লাইভ সেশন চলছে, চলমান থাকবে প্রতিদিন রাত ৯টার সময়। সে ধারাবাহিকতায় আজকে বাংলা ক্লাসে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি খোরশেদ আলম। ওকে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আর পাশাপাশি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন। ওকে। লক্ষ্য করবেন আজকে আমাদের যে বিষয়টি আছে, আলোচনা যে টপিক আছে সেটি কি? বাংলা ভাষা ও ভাষারীতি। বাংলা ভাষা ও ভাষারীতি। আমরা শুরুতে কিছু আহ, হ্যাঁ স্যার, আমরা শুরুতে কিছু বেসিক তথ্য জানবো। জানার পরে আমরা আহ, প্রশ্ন সমাধানে চলে যাব। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষা ও ভাষারীতি, সুতরাং সেখান থেকে আমরা কিছু তথ্য লক্ষ্য করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি বাংলা ভাষা ও ভাষারীতি। এখানে আমি কিছু তথ্য সংযুক্ত করেছি। লক্ষ্য করবেন কিছু তথ্য সংযুক্ত করেছি। তথ্যগুলো কি? ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করতে যেই আহ, ধ্বনিগুলো ব্যবহার করে, মানুষ মনের ভাব প্রকাশ করতে যে মাধ্যমটা ব্যবহার করে সেই মাধ্যমটাই মূলত কি? ভাষা। ভাব শেয়ার করতে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন একটু ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বাংলা কথন। আচ্ছা, এটা আমারই পেজ। আচ্ছা, স্যার ইংরেজি ক্লাস কি আজকে হবে? আজকে 10টায় ইংরেজি ক্লাস। আপনি কোন ক্লাসের কথা বলছেন? আজকে রাত 10টায় আমার ক্লাস আছে, বাংলা ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে যেটা বলছিলাম যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলে? ভাষা বলে। মনের ভাব প্রকাশের মাধ্যম। লক্ষ্য করবেন এখানে তথ্যগুলো আমি যেন দ্রুত শেষ করা যায় বা সহজে আপনারা বুঝতে পারেন এই জন্য আমি তথ্যগুলো আগে যুক্ত করে রেখেছি। দেখেন, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। যেহেতু ভাষা মনের ভাব প্রকাশ করে এই জন্য ভাষাকে বলা হয় ভাবের বাহন। ভাষাকে কি বলা হয়? ভাবের বাহন। সাউন্ড কম, সাউন্ড তো কম হচ্ছে কেন? কম হবার তো কথা না। আচ্ছা, ওকে, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। ওকে, তাহলে বলছি কি মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের বাহন। তাহলে যদি প্রশ্ন হয় ভাষা কি ভাবের বাহন, ঠিক আছে? ভাবের বাহন কোনটি? ভাবের বাহন কোনটি? আপনাকে প্রশ্ন করলো ভাবের বাহন কোনটি, আপনাকে বললো বাক্য, আপনাকে বললো ধ্বনি, আপনাকে বললো শব্দ, আপনাকে বললো আপনাকে বললো কি? আপনাকে বললো বাক্য। তাহলে আপনি উত্তর কি করবেন বলেন? ভাষা মানে ভাবের বাহন কোনটি? ভাবের বাহন কোনটি? তাহলে অবশ্যই আপনাকে উত্তর করতে হবে কি? সরি, ভাষা লিখি নাই, ভাষা। উত্তর হবে কি? ভাষা। তাহলে আপনাকে ভাষা উত্তর করতে হবে। ওকে, ভাষা উত্তর করতে হবে। আচ্ছা, তাহলে এখানে উত্তর হবে কি? ভাষা। ওকে,
তাহলে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকেও কি বলে? ভাষা বলে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? বাক্য, ধ্বনি, শব্দ, ভাষা। কোনটি? উত্তর হবে ভাষা। সুতরাং এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আমি এখানে যে কয়েকটি তথ্য রেখেছি সবগুলো গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন আরেকটি বিষয় হচ্ছে কি, দেশকাল পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। প্রশ্ন, দেশকাল পরিবেশ ভেদে কিসের পরিবর্তন হয়? বাক্য, ধ্বনি, শব্দ, ভাষা। ভাষা। দেশকাল পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। ভাষার পরিবর্তন হয় ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে লক্ষ্য করেন, এইখানে লক্ষ্য করেন আমি যে কয়েকটি তথ্য এখানে আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা তথ্য আমার এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন লক্ষ্য করেন যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে এই যে ভাব, এই ভাব কয়টি উপায়ে প্রকাশ করা যায়? ভাব প্রকাশ করা যায়, ভাব প্রকাশ করা যায় কয়টি উপায়? ভাব প্রকাশ করা যায় তিনটি উপায়। উপায় হচ্ছে তিনটি উপায় কি কি? লক্ষ্য করবেন, একটা হচ্ছে কণ্ঠধ্বনি, আরেকটি কি ইশারা ধ্বনি বা ইঙ্গিতের সাহায্যে, আরেকটা হচ্ছে লেখনির সাহায্যে। লক্ষ্য করেন, মনের ভাব প্রকাশ করা যায় তিনটা উপায় দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে মনের ভাব প্রকাশ করা যায় কয়টি উপায়ে? আপনার ক নম্বর অপশনে বলছে 1, খ নম্বরে বলছে কি, খ নম্বরে বলছে 2, গ নম্বরে বলছে 3, ঘ নম্বরে বলছে 4। আপনি উত্তর কোনটা করবেন? অবশ্যই বলবেন 3, কারণ তিনটি উপায় মনের ভাব প্রকাশ করা যায়। কি কি? কণ্ঠধ্বনি, ইশারা বা ইঙ্গিতের সাহায্যে, লেখনির সাহায্যে। এখন আপনাকে প্রশ্ন করবে কি জানেন? প্রশ্ন করবে এইটা, বলবে যে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, লক্ষ্য করেন, সূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করা যায়, মনের ভাব প্রকাশ করা যায় কোন উপায়ে? ঠিক আছে, লক্ষ্য করেন, মনে করেন ক নম্বরে অপশন দিল কি কণ্ঠধ্বনি, খ নম্বরে অপশন দিল ইশারা ধ্বনি, গ নম্বরে অপশন দিল কি লেখনির মাধ্যমে, ঘ নম্বরে দিল কি ব্রেইলের মাধ্যমে, ব্রেইল ভাষা। মনে করেন ব্রেইল ভাষা দিয়ে রাখলো। এখন আপনি বলবেন উত্তর আপনি কোনটা নেবেন? এই চারটাই অপশন, এই চারটার মধ্যে আপনি উত্তর কোনটা নেবেন বলেন? এই চারটির মধ্যে উত্তর কোনটি নেবেন? এই চারটির মধ্যে উত্তর আপনি কোনটি নেবেন? এখানে আপনি উত্তর কোনটি নেবেন বলেন? উত্তর এখানে কোনটি নেবেন? ঝটপট মনে রাখবেন। নীল আকাশের তারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লক্ষ্য করেন নীল আকাশের তারা, এদিকে তাকান। ক্লাসটি নিতে পারিনি। আচ্ছা, সাব্বির স্যার ক্লাসটি নিতে পারেননি, তিনি অসুস্থ ছিলেন না, তিনি মেডিকেলে ছিলেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখানে লক্ষ্য করবেন, সূক্ষ্মভাবে একটা উপায় দিয়ে আপনি মনের ভাবে একেবারে ক্লিয়ার ভাবে, একেবারে গভীর ভাবে প্রকাশ করতে পারবেন, সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। আপনি আপনার অনুভূতি, আপনার মনের ভাব সবকিছু আপনি প্রকাশ করতে পারবেন এই কণ্ঠধ্বনির মধ্য দিয়ে। আপনার যত অনুভূতি আছে আপনি বিভিন্ন ভাবে, হ্যাঁ, কখনো ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবেন, মানে বিভিন্ন ওয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা কণ্ঠধ্বনি। এই ইশারার মাধ্যমে পারবেন না অতটা ভাবে, বা এই লেখনির সাহায্যে আপনি ওইভাবে পারবেন না যেভাবে আপনি কণ্ঠধ্বনির সাথে, মানে কণ্ঠধ্বনির মধ্য দিয়ে পারবেন। এই জন্য বলা যায় যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় কোনটির মাধ্যমে? এই কণ্ঠধ্বনির সাহায্যে। মনের ভাব সম্পূর্ণরূপে সূক্ষ্মভাবে প্রকাশ পায় কোন ধ্বনির সাহায্যে? সেটা হচ্ছে কণ্ঠধ্বনির সাহায্যে। আশা করছি এই জায়গা থেকে আপনাদের এই তথ্যগুলো ক্লিয়ার। ওকে, এরপরে আসেন লক্ষ্য করেন পরের যে বিষয়টা আমরা লক্ষ্য করব, পরের যে ব্যাপারটা আমরা লক্ষ্য করব সেটা কি পরের ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করি। দেখেন, ভাষার সংখ্যা। আচ্ছা, ভাষার সংখ্যা বা সাংখ্যিক, আমরা সংখ্যাগত একটি ধারণা লক্ষ্য করব। সংখ্যাগত ধারণা, ভাষার সংখ্যাগত ধারণা। ওকে, সংখ্যাগত ধারণা। আচ্ছা, এখন একটা ব্যাপারে বলেন তো যে ইশারা ভাষা কারা ব্যবহার করে? ইশারা ভাষা কারা ব্যবহার করে? প্রশ্ন, ইশারা ভাষা কারা ব্যবহার করে? আপনাকে আমি একটা অপশন দিচ্ছি কি, আপনাকে অপশন দিচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী। আরেকটা আপনাকে দিচ্ছি কি, মনে করেন খ নম্বর অপশন দিলাম শ্রবণ প্রতিবন্ধী। উত্তর কোনটা হবে বলবেন? ক খ দুইটার মধ্যে উত্তর কোনটা হবে? ইশারা ধ্বনি কারা ব্যবহার করে? ইশারা ভাষা কারা ব্যবহার করেন? ঝটপট উত্তর করবেন। ইশারা ভাষা কারা ব্যবহার করেন? আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, সালাউদ্দিন একটা মেয়েকে ইশারা দিয়ে প্রেম করেছিলাম। আচ্ছা,
আপনি এই বিষয়ে সিদ্ধ হস্তে, এটা আমরা জানি, ঠিক আছে। ওকে, নো প্রবলেম, বলেন। কারা কারা ব্যবহার করেন, কারা ব্যবহার করেন, কারা ব্যবহার করেন ইশারা ভাষা, কারা ব্যবহার করেন? ইশারা ভাষা কারা ব্যবহার করেন? শ্রবণ প্রতিবন্ধী। খ খ উত্তর খ হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী এটা হচ্ছে ইশারা ভাষা ব্যবহার করে। আর দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করেন ব্রেইল ভাষা। ব্রেইল ভাষা, ব্রেইল ভাষা ব্যবহার করেন দৃষ্টি প্রতিবন্ধীরা। মনে রাখবেন, ব্রেইল ভাষাটা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল ভাষা ব্যবহার করেন। আচ্ছা, এরপরে আসুন লক্ষ্য করেন, পরের যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে ভাষার সংখ্যাগত ধারণা। 1 নম্বর, পৃথিবীতে কতটি ভাষা আছে? পৃথিবীতে কতটি ভাষা আছে? কতটি ভাষা আছে? কতটি ভাষা আছে পৃথিবীতে? কতটি ভাষা আছে পৃথিবীতে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করবেন। 2 নম্বর প্রশ্ন বলছি যে মাতৃভাষার দিক থেকে, মাতৃভাষার দিক থেকে, দিক থেকে বাংলার অবস্থান কত? বাংলার অবস্থান কত? বাংলার অবস্থান কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অবস্থান কত। 3 নম্বর প্রশ্নটা বলছে কি যে ব্যবহারকারীর দিক থেকে, ব্যবহারকারীর দিক থেকে, ব্যবহারকারীর দিক থেকে বাংলার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বাংলার অবস্থান কত? 4 নম্বর বলছি দাপ্তরিক ভাষা হিসেবে, দাপ্তরিক ভাষার দিক থেকে, ভাষার দিক থেকে বাংলার অবস্থান কত? দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলার অবস্থান কত? এই 4টা প্রশ্ন আমাদেরকে দেখতে হবে। লক্ষ্য রাখবেন, এই যে মাতৃভাষার দিক থেকে, মাতৃভাষার দিক থেকে আর এই যে ব্যবহারকারীর দিক থেকে, এই দুইটা জায়গা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা জায়গা থেকে আপনি দেখবেন বহু পরীক্ষায় প্রশ্ন এসেছে। এই দুইটা জায়গা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম নিয়ে নিয়েছি। এখন আপনারা একটা কাজ করবেন, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। কে কয়টা শেয়ার করেছেন কমেন্টে জানাবেন। কে কয়টা শেয়ার করেছেন, হ্যাঁ, কে কয়টা শেয়ার করেছেন কমেন্টে জানাবেন। মুস্তাক আহমেদ স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আমাদের গণিতের শিক্ষক, অসাধারণ একজন শিক্ষক। আপনারা জেনে থাকবেন বা ক্লাস যারা করেছেন তারা দেখেছেন, গণিত এবং স্যার বিজ্ঞান পড়ান, অসাধারণ পড়ান, ঠিক আছে। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই বাংলা ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, ওকে, লক্ষ্য করবেন লিটু পর্দান লিখেছেন আর 8টা শেয়ার করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার হচ্ছে না, ঠিক আছে, শেয়ার করবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই তথ্যগুলো আপনারা অনেকে জেনেছেন বা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে জানেননি, ঠিক আছে, আজকে জানবেন। লক্ষ্য করেন, যারা ক্লাসটি শেয়ার করছেন আপনারা বলবেন কে কয়টা শেয়ার করছেন। 5টা শেয়ার করলে 5D লিখবেন, মানে 5টি ডান, ঠিক আছে। 5টা আপনি শেয়ার করেছেন, 10টা শেয়ার করলে 10D লিখবেন, ঠিক আছে। এভাবে কমেন্ট একটু করবেন কে কয়টা শেয়ার করেছেন, ঠিক আছে। আচ্ছা, ততক্ষণে আমরা একটু দেখি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, মুস্তাক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লক্ষ্য করেন, এখন দেখেন এখানে বলছি পৃথিবীতে কতটি ভাষা আছে। তাহলে দেখেন পৃথিবীতে কতটি ভাষা আছে, এবং আরেকটি কথা বলছি যে বাংলা ভাষার অবস্থান কত। এই যে বাংলা ভাষার অবস্থান বা এই যে ভাষার যে সংখ্যা, এটা কারা নির্ণয় করে? এটা নির্ণয় করে ইথনোলগ। ইথনোলগ বললে একটা বৈশ্বিক ভাষা গবেষণা প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে বৈশ্বিক ভাষা গবেষণা প্রতিষ্ঠান। এই বৈশ্বিক ভাষা গবেষণা প্রতিষ্ঠান প্রতি বছর 21শে ফেব্রুয়ারি একটা রিপোর্ট প্রকাশ করে। বৈশ্বিক ভাষা গবেষণা প্রতিষ্ঠান এটি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি একটি করে রিপোর্ট প্রকাশ করে, এবং সেই রিপোর্ট অনুযায়ী জানা যায় বাংলা ভাষা না পৃথিবীতে কতটি ভাষা আছে, বা এর বাংলা ভাষার অবস্থান কত, বা ব্যবহারকারীর দিক থেকে কত, মানে এই আনুষঙ্গিক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো পাওয়া যায় এদের এই রিপোর্ট থেকে। তো মনে রাখবেন এদের যে রিপোর্ট, এই রিপোর্টটা কততম। এখন সাল চলছে 2025। এই যে 2025, এই 25-এর সাথে 3 যোগ করবেন তাহলে কত হবে? এখন হচ্ছে 28তম। এই যে রিপোর্টটা প্রকাশ হয়েছে সেই রিপোর্টটা হচ্ছে 28তম রিপোর্ট, ঠিক আছে। এরা কি করে? এরা হচ্ছে ভাষা সংক্রান্ত বৈশ্বিক ভাষা গবেষণা প্রতিষ্ঠান এবং রিপোর্ট প্রকাশ করে। একইভাবে বাংলা ভাষা নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে কি বাংলা একাডেমি, ঠিক আছে। বাংলা একাডেমি বাংলা ভাষা নিয়ে গবেষণা করে, সেটা ভিন্ন বিষয়। ওকে, এবার আসেন আমরা তথ্যগুলো একটু জানবো। লক্ষ্য করেন বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা কত? 7159টা।
ইথনোলগের মতে ভাষার সংখ্যা কতটি? ভাষার সংখ্যা হচ্ছে ৭,১৫৯টি। ৭,১৫৯টি। এটা গত ২০২৪ সালে এটা সংখ্যা ছিল ৭,১৬৮টা। ঠিক আছে, 9টা ভাষা তাদের বৈশিষ্ট্য মানে ভাষার যে বৈশিষ্ট্য, যে ভাষার যে মানদণ্ড, এই মানদণ্ড থেকে বিচ্যুত হয়েছে, এই জন্য 9টি ভাষাকে তারা বাদ দিয়েছে। তাহলে এই জায়গাতে লক্ষ্য করেন যে বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ৭,১৫৯টি। এবার আসেন মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান কত? মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান হচ্ছে পঞ্চম। কত? মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান পঞ্চম। তাহলে প্রথম অবস্থানে কি আছে? প্রথম অবস্থান আছে চীনের মান্দারিন ভাষা। চীনের কোন ভাষা? চীনের মান্দারিন ভাষা। মান্দারিন ভাষা। লক্ষ্য করবেন জনসংখ্যার দিক থেকে অর্থাৎ ভাষাভাষী, যেটা আমরা বলি ভাষাভাষী বা মাতৃভাষা ভাষাভাষী বা ব্যবহারকারীর দিক থেকে কততম? সেটা হবে সপ্তম। আর প্রথম ভাষা কোনটা? প্রথম ভাষা হবে ইংরেজি। প্রথম ভাষা কোনটা? প্রথম ভাষা হচ্ছে ইংরেজি। ওকে, এরপরে আসেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান কত? বাংলার অবস্থান হচ্ছে দশম। বাংলার অবস্থান দশম। এবং প্রথম ভাষা কোনটা? প্রথম হচ্ছে ইংরেজি। প্রথম ইংরেজি। লক্ষ্য করেন প্রথম কোন ভাষা? ইংরেজি ভাষা। আমরা ভাষার সংখ্যাগত ধারণাটা দেখছি। আচ্ছা, এরপরে আসেন লক্ষ্য করবেন যে বলছি বর্তমান পৃথিবীতে 27 কোটি মানুষের মুখের ভাষা কি? বাংলা। 27 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। হ্যাঁ, এই 27 কোটি তথ্যটা কে দিয়েছে? এই তথ্যটা দিয়েছে ইথনোলগ। হ্যাঁ, ইথনোলগের মতে 27 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। কিন্তু নবম দশম শ্রেণীর যে স্বরচিত যে ঘোষের যে বইটা আছে সেখানে দেওয়া আছে কত? 30 কোটি। 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। তাহলে এই জায়গাতে আমাদের যদি কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা সেটা যদি আসে, তাহলে আমাদের উত্তর কাউন্ট করতে হবে 27 কোটি। এই 27 কোটি যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা 30 কোটির এই সংখ্যাটা কাউন্ট করব। এই সংখ্যাটা আমরা কাউন্ট করব। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আচ্ছা সেটা নিয়ে পরে এই যে এখানে বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা ৭,১৫৯টি ভাষা বলেছি, কিন্তু পুরনো যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সে বইটা দেখবেন আপনার ৩,৫০০-এর বেশি। ৩,৫০০-এর বেশি ভাষা আছে। এটা হচ্ছে অনেক আগের তথ্য। ঠিক আছে, এই তথ্যটা অনেক আগের, কিন্তু সময়ের সাথে সাথে এইসব তথ্য পরিবর্তন হয়। এবং আজকের যে তথ্যটা আছে এই তথ্যটার মেয়াদ হচ্ছে আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারির আগ পর্যন্ত। ঠিক আছে, এই তথ্যগুলো পরিবর্তন হয়, সুতরাং এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ করে নিতে হয়। আচ্ছা, এবার আসেন বাংলাদেশের মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি? মাতৃভাষা। মাতৃভাষা কোনটি? আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা বাংলা। একইভাবে একটা ভুয়া তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন, এই সিয়েরা লিওনের দ্বিতীয় মাতৃভাষা হচ্ছে বাংলা। এটা একটি ভুয়া কথা। এই ভুয়া কথা, এই গুজবটা ছড়িয়েছিল পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ না, ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। পাকিস্তান এই ভুকাস কথাটা আর কি ছড়িয়েছিল। হ্যাঁ, এটা এবং আমাদের পরীক্ষায় আসে যে বাংলাদেশ ছাড়া বা কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা। মিথ্যা কথা, মিথ্যা হলেও এটা আপনাকে পরীক্ষার জন্য পড়তে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে পাপটাপ হবে না। মিথ্যা পড়বেন, কোনো সমস্যা নেই, পাপটাপ এই ক্ষেত্রে হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্য করলাম। ওকে, এরপরে আসেন যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলছি আপনারা ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের কাছ থেকে ক্লাসটি শেয়ার প্রত্যাশা করছি। আপনারা একটু ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ ক্লাস নিয়মিত থাকবে, টপিক ভিত্তিক ক্লাস থাকবে। ওকে, এবার আসেন সবচেয়ে বেশি ভাষার দেশ, সবচেয়ে বেশি ভাষা আছে কোথায়? পাপুয়া নিউ গিনি। হ্যাঁ, কিছু জিকের তথ্য দেই। পাপুয়া নিউ গিনি, এখানে ভাষা আছে 840টি ভাষা আছে। সবচেয়ে কম ভাষার দেশ, হ্যাঁ, কম ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এই উত্তর কোরিয়ার ভাষা হচ্ছে মাত্র একটি। ঠিক আছে, উত্তর কোরিয়ার ভাষা হচ্ছে মাত্র একটি ভাষা হচ্ছে উত্তর কোরিয়ার ভাষা। হ্যাঁ, আপনারা জিকে যখন পড়বেন, বিভিন্ন বই পড়বেন, সেখানে দেখবেন যে ভ্যাটিকান সিটিও দেওয়া আছে, কিন্তু না, ভ্যাটিকান সিটির ভাষা দুইটা, একটা না, দুইটা ভাষা। আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে বেশি বিদেশি ভাষা ব্যবহারকারী দেশ, নাম কি? ব্যবহারকারী ভাষার দেশ, ব্যবহারকারী বানানটা ভুল লিখেছি, ব্যবহারকারী দেশ নাম কি? দেশ হচ্ছে ইউএসএ। সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করেন, বিদেশি ভাষা ব্যবহার করেন। আর সবচেয়ে বেশি সাংবিধানিক
সাংবিধানিক ভাষার দেশ কোনটা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। হ্যাঁ, ভারত। তাহলে এইখানে আমি 3টা তথ্য দিলাম, এই 3টা তথ্যই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা জিকেতে পাবেন, জিকেতে পাবেন এই তথ্যগুলো। তবু এখানে আচ্ছা মিথ্যে হলে পাওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক সহমত, আপনাদের সাথে আমি সহমত, বুঝছেন? আচ্ছা, ওকে, আশা করছি এতটুকু আপনারা বুঝেছেন বা এতটুকু আপনাদের নোট করা হয়েছে। নোট করা যদি না হয় আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠুস করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে, ঠুস করে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। আচ্ছা, সান্ডা তথ্য সুজন দেবনাথ, না না না, এটা 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 সান্ডা তথ্য না, আপনি ভুল তথ্য ছড়াবেন না, ঠিক আছে? এগুলো সান্ডা তথ্য না, সান্ডা ভিন্ন জিনিস। হ্যাঁ, সান্ডা ভিন্ন জিনিস, ঠিক আছে? এটার সাথে সান্ডাকে মেলাবেন না, সান্ডার অপমান হবে, এই তথ্যগুলোর অপমান হবে। হ্যাঁ, সাবধান সুজন দেবনাথ, সাবধান, ঠিক আছে? পিএসসিও মাইন্ড করে নিতে পারে। এত তথ্য কি পরীক্ষার জন্য প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, প্রয়োজন নয় কেন, সব প্রয়োজন, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, পরের যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে কি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, আমি এই উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে আপনার মাথাটাকে আমি গোলমাল করতে চাই না, ঠিক আছে? আমি এখানে কিছু তথ্য লিখে দিব, কিছু নোট লিখে দিব, আপনারা সেটাই মনে রাখবেন, তাহলে এনাফ, যথেষ্ট, আর কিছু লাগবে না। ওকে, আসেন এই জায়গাতে লক্ষ্য করেন, কথা হচ্ছে কি বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। আর শহীদুল্লাহর মতে হিন্দো উরাপায়ন থেকে। হ্যাঁ, সেটা আপনারা দেখবেন এটা আসে না। হ্যাঁ, আচ্ছা, ওকে, এরপরে আসেন লক্ষ্য করেন 2 নম্বর যে তথ্যটা আমি দেব সেটি কি ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা, এটা কি ভাষা বংশ, ঠিক আছে? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, হ্যাঁ, ভাষা বংশ। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি? শাখা 2টি শাখা। কয়টি শাখা? 2টি শাখা। একটা হচ্ছে কেন্তম, আরেকটা হচ্ছে শতম। কেন্তম আর শতম, মনে রাখবেন এই শতম শাখা থেকে এশিয়ার ভাষাগুলো এসেছে। এশিয়ার ভাষা এসেছে শতম শাখা থেকে। হ্যাঁ, আর কেন্তম শাখা থেকে আসছে কোনগুলো? ইউরোপের ভাষাগুলো আসছে, ইউরোপ। হ্যাঁ, এখন ইউরোপের ভাষাগুলো আসলেও দুইটা এশিয়ার ভাষা এই কেন্তম শাখা থেকে আসছে, যেটা একটা বিসিএস এ আসছিল। একটা হচ্ছে হিত্তিক, আর একটা হচ্ছে তুখারীয়। হিত্তিক আর তুখারীয়। হ্যাঁ, হিত্তিক আর তুখারিক। এই হিত্তিক আর তুখারিক হচ্ছে এশিয়া অঞ্চলের ভাষা। একটা হচ্ছে তুরস্কের আর একটা হলো চায়নার। চায়নার জিনজিয়াং প্রদেশের একটা ভাষা। এই আমার মনে নেই কোনটা কোন ভাষা থেকে এসেছে, তবে একটা থেকে এসেছে তুর্কির ভাষা এসেছে, আর একটা হচ্ছে চায়নার জিনজিয়াং প্রদেশের একটা ভাষা এসেছে আর কি, হিত্তিক আর তুখারিকের মধ্যে। হ্যাঁ, হবে। তো যাই হোক, এই দুইটা হচ্ছে শুধু এশিয়া অঞ্চলের ভাষা, বাকি সবগুলো যেগুলো আছে আপনি বলেন ওই যে এই কেল্টিক, হ্যাঁ, টিউটনিক, তারপর হচ্ছে হেলেনিক, অনেক ভাষা আসছে যেগুলো হচ্ছে ইউরোপের ভাষা। এই ভাষাগুলো আসছে মূলত কেন্তম শাখা থেকে। আপনি জাস্ট এটা মনে রাখবেন যে ইন্দো ইউরোপীয় ভাষার শাখা হচ্ছে 2টা, একটা হচ্ছে কেন্তম শাখা আর একটা হচ্ছে শতম শাখা। এই শতম শাখা থেকে এসেছে এশিয়ার ভাষা, আর এই কেন্তম শাখা থেকে আসছে ইউরোপের ভাষা, তবে 2টা ছাড়া। একটা হচ্ছে হিত্তিক আর একটা হচ্ছে তুখারিক, এই 2টা এশিয়া অঞ্চলের ভাষা, ঠিক আছে? এখান থেকে এশিয়া অঞ্চলের ভাষা তৈরি হয়েছে, ওকে, সৃষ্টি হয়েছে, জন্ম লাভ করেছে। আর এই শতম শাখা থেকে মূলত বাংলা ভাষাটার জন্ম হয়েছে। এখন আপনাকে প্রশ্ন যদি করে যে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন শাখা থেকে, তাহলে আপনি উত্তর করবেন এই শতম শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। শতম শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, হিসাব শেষ। ওকে, এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, লক্ষ্য করেন। ডক্টর শহীদুল্লাহ মতে কি একটা তথ্য লিখবেন যে গৌরী প্রাকৃত থেকে বাংলার জন্ম।
বাংলার জন্ম, ঠিক আছে, গরিব প্রাকৃত থেকে বাংলার জন্ম। আরেকটা তথ্য লিখবেন যে এই যে সপ্তম শতকে বাংলা ভাষার জন্ম হয়েছে, সপ্তম শতকে বাংলা ভাষার জন্ম হয়েছে, ঠিক আছে, বাংলার জন্ম হয়েছে সপ্তম শতকে, ঠিক আছে। আর আরেকটি বিষয় মনে রাখবেন যে শহীদুল্লাহ মনে করেন বাংলা সংস্কৃতের দুহিতা, সংস্কৃতের দুহিতা, এটা শহীদুল্লাহ মনে করেন। হ্যাঁ, শহীদুল্লাহ মনে করেন যে বাংলা সংস্কৃতের দুহিতা। কথা বুঝেছেন? আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন, এটা আমরা দিয়েছি শহীদুল্লাহর মত, শহীদুল্লাহর মত। হ্যাঁ, এরপরে আমরা দিব সুনীতি কুমারের মত। একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, আমি পরের পেজে যাচ্ছি, একটু স্ক্রিনশট দিবেন। আচ্ছা, এরপরে আসেন, এবার লিখি ডক্টর সুনীতি কুমারের মত। সুনীতি কুমার, সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলার জন্ম, বাংলার জন্ম কোথায় থেকে? বাংলার জন্ম হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে, মাগধী অপভ্রংশ থেকে বাংলার জন্ম, বাংলার জন্ম মাগধী অপভ্রংশ থেকে। এখন অপভ্রংশ যদি না পান সেক্ষেত্রে আপনি প্রাকৃত দাগাবেন, কোনো সমস্যা নেই, প্রাকৃত। ওকে, আরেকটা তথ্য লিখবো আমরা এখানে, বাংলার জন্ম সুনীতি কুমারের মতে দশম শতক, দশম শতক। হ্যাঁ, দশম শতক। আরেকটি তথ্য আমরা স্টার চিহ্ন দিয়ে লিখবো, এই যে বাংলার জন্ম মাগধী অপভ্রংশ থেকে, এই কথাটা মাগধী অপভ্রংশ থেকে, অপভ্রংশ থেকে বাংলার জন্ম, জন্ম, এই কথা বলেছেন কে? এটা বলেছেন প্রথম স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন, হাম গিয়ারসন, স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি বলেছেন প্রথম, ঠিক আছে। তিনি প্রথম বলেছেন যে বাংলার জন্ম হয়েছে মাগধী অপভ্রংশ থেকে, এই কথা তিনি প্রথম বলেছেন। আচ্ছা, আমার মনে হয় এতটুকু আপনাদের কমপ্লিট। ওকে, এবার আসেন পরের যে তথ্যটা, বাংলার আদিম অধিবাসীর ভাষা ছিল অস্ট্রিক, অস্ট্রিক বা অস্ট্রিক বা নিষাদ ভাষা, নিষাদ ভাষা, ঠিক আছে, অস্ট্রিক বা নিষাদ ভাষা ছিল। হ্যাঁ, কারণ আমরা জানি কি বাংলার যারা প্রাচীন অধিবাসী তাদেরকে বলা হয় অস্ট্রিক। হ্যাঁ, অস্ট্রিক জাতি বলা হয় বা নিষাদ বলা হয়, এই জন্য তাদের ভাষা ছিল কি অস্ট্রিক বা নিষাদ। হ্যাঁ, এরপর যেটা লিখবো, বেদের ভাষা, বেদের ভাষা কি? বৈদিক। বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা। বেদের ভাষা কি? বৈদিক ভাষা। বেদের ভাষা বৈদিক ভাষা। হ্যাঁ, তারপরে আরেকটি তথ্য লিখি, বাংলার বোন বা সহোদর, বা সহোদর প্রতিম, প্রতিম কাকে বলা হয়? সহোদর প্রতিম বা মানে সহোদর প্রতিম বা ভাই যেটাই বলি না কেন সেটা হচ্ছে অসমীয়া। অসমীয়াকে বলা হয় বাংলার সহোদর প্রতিম বা ভাই। হ্যাঁ, ওকে, বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে ঋণী? ঋণী হচ্ছে অপভ্রংশের কাছে, অপভ্রংশের কাছে হচ্ছে ঋণী। হ্যাঁ, আরেকটা তথ্য লিখব, বাংলা ভাষা, বাংলা ভাষার প্রকৃত অংশ এসেছে কে? প্রকৃত অংশ বা মূল অংশ, মূল অংশ বা এসেছে, এসেছে বা যদি বলা হয় বাংলার মা কি, তাহলে বলবো প্রাকৃত ভাষা। কি ভাষা? প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা। হ্যাঁ, প্রাকৃত ভাষা বলবো। যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, তথ্য দিচ্ছি। এই তথ্যগুলো অবশ্যই আপনার আগামীর পরীক্ষার পাথেয় হবে।
ওকে, এবার আসেন, আপনাদের এতটুকু আশা করছি নোট কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা আসেন প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি? অর্থ হইল স্বাভাবিক, স্বাভাবিক বা সাধারণ, স্বাভাবিক বা সাধারণ, ঠিক আছে, স্বাভাবিক বা সাধারণ মানুষের যে ভাষা সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। ওকে, এরপরে আসেন অপভ্রংশ। অপভ্রংশ কি? অপভ্রংশ হচ্ছে অপভ্রংশ হচ্ছে কি বিকৃত। এর অর্থটা হচ্ছে বিকৃত। এর অর্থ কি? বিকৃত, বিকৃত। হ্যাঁ, পরবর্তী স্তর, এটা একটা স্তর। হ্যাঁ, অপভ্রংশ ভাষার একটি স্তর। অপভ্রংশ হচ্ছে ভাষার একটি স্তর। হ্যাঁ, এটা মনে রাখবেন। বুঝলেন কিনা বলেন? বুঝছেন? বুঝছেন? আচ্ছা, আমি আরেকটা তথ্য বলতে পারি, সেটা হচ্ছে কি পদঝটিকা। পদঝটিকা এটাও আসতে দেখা যায়। পদঝটিকা কি? পদঝটিকা হচ্ছে একটি সংস্কৃত, সংস্কৃত এটা কি? পদঝটিকা হচ্ছে সংস্কৃত ছন্দ। হ্যাঁ, পদঝটিকা হচ্ছে সংস্কৃত ছন্দ, সংস্কৃত ছন্দ। হুম, আরেকটা যদি তথ্য দেই, সেটি বঙ্গ শব্দটি, শব্দটি প্রথম পাওয়া যায়, প্রথম পাওয়া যায় কোথায়? পাওয়া যায় ঋগ্বেদের, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। হ্যাঁ, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তথ্যটা গুরুত্বপূর্ণ। বঙ্গ শব্দটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ক্লিয়ার? হ্যাঁ, সমাস থাকবে, সবই থাকবে, ধারাবাহিকভাবে সবই থাকবে। একটু ধৈর্য ধরবেন। আমাদের প্রতিটা ক্লাস হবে রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায়। আর যারা আমাদের প্রাইমারি কোর্সে যারা যুক্ত হতে চান, আমাদের 6ষ্ঠ ব্যাচে ক্লাস চলছে, 6ষ্ঠ ব্যাচ, এই 6ষ্ঠ ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের কোর্স ফি মাত্র 850 টাকা। এই 850 টাকায় আপনাকে সাথে গিফট দেওয়া হবে 550 টাকা সমমূল্যের একটি গাইড। এই গাইডটা আপনি ফ্রি পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি পাবেন, ফ্রি। 6ষ্ঠ ব্যাচে আমাদের 850 টাকা ভর্তি ফি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, যুক্ত হতে পারেন। এর সাথে একটি প্রাইমারি 550 টাকা সমমূল্যের একটি বই ফ্রি পাবেন। আর যদি মনে করেন যে না, শুধু কোর্স করবেন, গাইড নেবেন না, তাহলে 510 টাকা ভর্তি হতে পারবেন এই কোর্সে। হুম, আচ্ছা, ওকে। এরপর আসেন পরের যে বিষয়টা, সেটা হচ্ছে ভাষারীতি। ভাষারীতি। হুম, আমরা জানি প্রত্যেকটা ভাষার রীতি হচ্ছে দুইটা। প্রত্যেকটি ভাষার রূপ, ভাষার রূপ, ভাষার রূপ বা হচ্ছে রীতি। হ্যাঁ, ভাষার রূপ বা রীতি কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে লেখ্যরূপ, লেখ্যরূপ, লেখ্য বা লৈখিক, লৈখিক। আরেকটা হচ্ছে কথ্য বা মৌখিক, মৌখিক ভাষা। দুইটা ভাষা, ঠিক আছে, একটা লেখা যায়, আরেকটা মুখে বলা যায়। ভাষার রূপ বা রীতি দুইটা, ভাষার রূপ বা রীতি দুইটা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো লক্ষ্য করবেন, আরেকটা ব্যাপার হলো লক্ষ্য করবেন, ভাষার, ভাষার অংশ, অংশ হচ্ছে 4টা। কি কি? ধ্বনি, বর্ণ, সরি ধ্বনি না, বর্ণ না, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, অর্থ। ঠিক আছে, এই 4টা হচ্ছে ভাষার অংশ। প্রতিটি ভাষার অংশ হচ্ছে 4টা। প্রত্যেকটি ভাষার অংশ হচ্ছে এই 4টা। ঠিক আছে, এবার আসেন, এই যে বলছি ভাষা রীতি, বাংলা ভাষা, এই বাংলা ভাষার রূপ কয়টা? দুইটা। একটা হচ্ছে লেখ্য বা লৈখিক, আরেকটা হচ্ছে কথ্য বা মৌখিক। হ্যাঁ, এই লৈখিক ভাষাটা প্রথমে যে ভাষায় লেখা শুরু হয়েছিল সেটি কি? সেটি হচ্ছে সাধুরীতি, সাধুরীতি। আর এইদিকে
পরবর্তীতে আরেকটি যে ধারা প্রচলিত হওয়া শুরু করলো 1914 সালে। 1914 সালে ভাগীরথী নদীর তীরবর্তী এবং কলকাতার শিক্ষিত যে ব্যক্তি বা বাংলাদেশের উত্তরাঞ্চলের যে শিক্ষিত ব্যক্তি যারা ছিলেন, তারা যে ভাষায় কথা বলতেন, যে উপভাষায় বা আঞ্চলিক ভাষায় কথা বলতেন, এই আঞ্চলিক ভাষাটা একসময় প্রতিষ্ঠা লাভ করে কার মধ্য দিয়ে? প্রমোদ চৌধুরীর মধ্য দিয়ে। প্রমোদ চৌধুরী, ঠিক আছে, প্রথম চৌধুরী। এই প্রথম চৌধুরী এই ভাষাটাকে একটা সাহিত্যিক গদ্য রূপ দিয়েছেন এবং শক্তিশালী একটি গদ্য ভাষাতে পরিণত হয়েছিল। এইটা হচ্ছে চলিত ভাষা বা প্রমিত ভাষা। এটা হচ্ছে সেই চলিত বা প্রমিত। ওকে, একইভাবে মৌখিক ভাষাটাও দুইটা। একটা হচ্ছে এই যে প্রমিত ভাষা, সুন্দর ভাষা, আমরা যে ভাষায় কথা বলছি, এটা হচ্ছে চলিত ভাষা। আর গ্রামে যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এই জন্য দেখেন বলছি যে সাধু ভাষা কি? সাধু ভাষা সর্বজন স্বীকৃত লিখ্যরূপ, আর চলিত হচ্ছে সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ, আর আঞ্চলিক হচ্ছে একটা উপভাষা। হ্যাঁ, আঞ্চলিক ভাষা উপভাষা। এই উপভাষা নামটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর উপভাষা নামটা দিয়েছেন। আর উপভাষার হচ্ছে সংখ্যা কতটি? উপভাষা হচ্ছে 5টি উপভাষা আছে বাংলার। 5টি উপভাষা আছে, 5টি উপভাষা, ঠিক আছে, 5টি উপভাষা আছে বাংলার। ওকে, এই যে প্রমোদ চৌধুরীর একটা বিখ্যাত উক্তি আছে, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। ঠিক আছে, আসলে সাধু ভাষায় লিখতে হলে সাধু ভাষার বেশ কিছু প্যাটার্ন আছে, সে প্যাটার্নে লিখতে হবে। তো বিষয় হলো আমি আমার মনের ভাব যেভাবে ইচ্ছা সেভাবে প্রকাশ করব, আমাকে এত ব্যাকরণ মানতে হবে কেন? এই কথা বোঝাতে গিয়ে তিনি এই কথাটা আর কি বলেছেন। যাই হোক, এই ভাষারীতি থেকে আমাদের যে প্রশ্নগুলো হয়, যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেটা আলোচনা করব। ওকে, আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটা চার্ট। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। সাধু ও চলিত রীতির পার্থক্য দেখেন। সাধু ও চলিত রীতির পার্থক্য কি দেখেন? প্রথম পার্থক্যটা হচ্ছে সাধু রীতিতে সুনির্ধারিত ব্যাকরণ মেনে চলে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, আর চলিত রূপ এটা মানে না। এই জন্য বলছি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে না, সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট নয় পদবিন্যাস। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে কি যে সাধু ভাষা তৎসম শব্দবহুল আর চলিত ভাষা তদ্ভব দেশি বিদেশি শব্দবহুল। সাধু ভাষা কি গুরুগম্ভীর, কৃত্রিম ও অপরিবর্তনশীল। গুরুগম্ভীর, কৃত্রিম, অপরিবর্তনশীল। একইভাবে এটা পরিবর্তনশীল এবং কৃত্রিমতা বর্জিত। এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। সাধু ভাষা নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। আর এদিকে চলিত ভাষা কি? চলিত রীতি হচ্ছে সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, যেটা বক্তৃতা, আলাপ আলোচনা এবং নাট্য সংলাপের জন্য উপযোগী। সবচেয়ে বেশি আসে এই কোশ্চিনটা, সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ কি হয়? একটা বিশেষ রীতি মেনে চলে, আর চলিত ভাষায় সেই রীতিটা মেনে চলে না। একইভাবে সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া, অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, আর চলিত রীতিতে সেই পূর্ণ রূপটা ব্যবহার হয় না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা অনেকবার এসেছে, এটা অনেকবার এসেছে, এই তথ্যটা অনেকবার এসেছে। এই জন্য আপনাকে আমি বলছি এই চার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কথা কি আমার বুঝেছেন সবাই? আচ্ছা, ধন্যবাদ, আশা করছি আপনারা সবাই বুঝেছেন। ওকে, লক্ষ্য করেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সাধু থেকে চলিত রূপে পরিবর্তন। শব্দের মাঝে যদি আপনি রস্যই রস্যু পান, এটা উঠে যাবে। সাধুতে রস্যই হলো, চলিতে সেটা রস্যই হয় না। দেখেন, হইল থেকে হলো, খাইব থেকে খাবো, হইবে থেকে হবে, করিতে থেকে করতে, দেখেন এই রস্যইকারটা উঠে যাচ্ছে শব্দের মাঝখানের। হইলেন থেকে হলেন উঠে যাচ্ছে, করিলেন থেকে করলেন, দেখেন উঠে যাচ্ছে, হোক থেকে হোক রস্যটা উঠে যাচ্ছে। অর্থাৎ এইভাবে চলিত রীতিতে রূপান্তর করতে হয়। এরপরে দেখেন, যদি শব্দের শেষে যদি অ বা আ বা এ থাকে, তাহলে পূর্বের রস্যইটা কি হবে? এ হবে। আর রস্যুটা কি হবে? রস্যুটা ও হবে। একই নিয়ম, রস্যুটা হবে ও, রস্যইটা হবে এ। যেমন দেখেন এই যে শেষে আকার আছে, শব্দটা হচ্ছে ছিঁড়া, দেখেন এই রস্যইকারটা একার হয়ে গেছে, ছেঁড়া। ভিজা থেকে ভেজা, এটা সাধু, এটা চলিত, এটা সাধু, এটা চলিত। ঠিক আছে, এইভাবে এই চেঞ্জগুলো আমরা লক্ষ্য করব। তারপরে দেখেন রস্যুকার আছে, রস্যুকারটা হয়ে গেছে ওকার। বোনা থেকে বোনা, উড়ে থেকে ওড়ে, শোনা থেকে শোনা, বুঝা থেকে বোঝা। কথা কি বুঝাচ্ছেন? তাহলে এইগুলো এইভাবে চেঞ্জ করতে হয়। ওকে, আমরা এবার কিছু কোশ্চিন দেখি। লক্ষ্য করেন, আমরা কিছু কোশ্চিন দেখি। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করবেন। 1 নম্বর প্রশ্নে বলেছে কি সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? দেখেন আমি যে ছকটার কথা বললাম, এই ছকটা থেকে প্রশ্ন এসেছে প্রাইমারি 2020-এ। 2020-এ এখান থেকে প্রশ্ন এসেছে। লক্ষ্য করেন, বলছে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি?
এই মাত্র আপনাদেরকে আমি দেখালাম যে সাধু ও চলিত রীতির পার্থক্য কোথায়। দেখেন পার্থক্য কোথায়, ক্রিয়া ও অব্যয়, অব্যয় ও ক্রিয়া, সর্বনাম ও বিশেষ্য, ক্রিয়া ও সর্বনাম। লক্ষ্য করবেন সাধু রীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য কোন পদে বেশি, কোন পদে বেশি, পদ কোনটা, পদ কোনটা, সেটা সর্বনামে, ক্রিয়াতে এবং অনুসর্গ, অনুসর্গ, হ্যাঁ সর্বনাম, ক্রিয়া, অনুসর্গ। আচ্ছা এখন দেখেন এখানে কোনটা আছে, কোনটা আছে দেখেন তো, এই তিনটার মধ্যে কোনটা আছে, এই তিনটার মধ্যে কোনটা কোনটা আছে, একটু ঝটপট উত্তর করে ফেলবেন, এই তিনটার মধ্যে কোনটা আছে, এই তিনটির মধ্যে কোনটা আছে, ঝটপট উত্তর করে ফেলবেন, এই তিনটার মধ্যে কোনটি আছে। ওকে, তাহলে উত্তর নিব কি আমরা, ঘ, ঘ নম্বর নিব, কারণ ক্রিয়া ও সর্বনাম, ক্রিয়া ও সর্বনাম এই দুইটা আছে। তাহলে উত্তর হবে আমাদের কি, একের উত্তর হবে ঘ, একের উত্তর হবে কি ঘ। ওকে, এরপরে আসেন 2 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিনের দিকে লক্ষ্য করেন। আমরা 2 নম্বর কোশ্চিনের দিকে যদি যাই, বলছে সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি। দেখেন আমি ছকের কথা বলেছি, ছক ছক ছকের কথা বলেছি। দেখেন সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি, সাধু ভাষায়, তাহলে সাধু ভাষায় কোনটার প্রাধান্য ছিল, সাধু ছিল তৎসম, আর চলিতে কোনটা ছিল, চলিতে ছিল তদ্ভব, আরেকটা কি দেশি বিদেশি, নাকি দেশি বিদেশি। আচ্ছা তাহলে এবার উত্তর কোনটা হবে, উত্তর কোনটা হবে, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি, তৎসম শব্দের প্রাধান্য বেশি, তৎসম। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে চলিত ভাষার ক্ষেত্রে, চলিত রীতির ক্ষেত্রে এগুলো, চলিত রীতির ক্ষেত্রে এগুলো, চলিত রীতির ক্ষেত্রে এগুলো হবে। ওকে, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আসছে 3 নম্বর প্রশ্ন, বলছে লম্ফ প্রদান করিল, এর চলিত রূপ কোনটি, লম্ফ প্রদান করিল, এর চলিত রূপ কোনটি। তাহলে কি হতে পারে, লাভ প্রদান করলো, লাভ দিল, লম্ফ দিল, লম্ফ প্রদান করলো। উত্তর কোনটা হবে বলবেন, একটু ঝটপট উত্তর করে ফেলবেন 3 নম্বর প্রশ্নের, 3 নম্বর প্রশ্নে একটু ঝটপট উত্তর করবেন। হ্যাঁ, লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি, লাভ প্রদান করলো, লাভ দিল, লম্ফ দিল, লম্ফ প্রদান করলো। আমরা দেখতে পাচ্ছি লম্ফ, লম্ফ মানে কি, লম্ফ এটা চলিত ভাষায়, সাধু ভাষায় হবে, চলিত ভাষায় কি হবে, লাভ, লাভ প্রদান করিল না লাভ দিল, প্রদান করিল এটা কি হবে, এটা হবে দিল, দিল, এই যে দিল, দিল। তাহলে উত্তর কোনটা, উত্তর আমাদের খ। এখানে উত্তর আমরা কোনটা নিব, উত্তর নিব খ, 3-এর খ। যারা 3-এর খ দিয়েছেন সবাইকে কেয়া কসমেটিকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, ঠিক আছে, এক বালতি শুভকামনা। আচ্ছা এত তথ্য কি পরীক্ষার জন্য প্রয়োজন, সোহাগ হোসাইন, আরো বেশি পড়ায় পেট ব্যথা, সুমি একটা লিখেছেন, সোহাগ এগুলো সময় অপচয়, শুধু নিজেদের জাহির করতে ক্লাসের আগে টপিকস ভিত্তিক নোট করে এনে নিজের পাণ্ডিত্য জাহির করে, সবাই বেকারদের সাথে চলে না। আহা ভাই সোহাগ হোসাইন ভাই, আপনার জন্য এক বালতি সমবেদনা ভাই, আপনি এখানে কেন ভাই, আপনি তো অনেক বুঝেন ভাই। হ্যাঁ, ক্লাসের আগে নোট করে নিয়ে এসে, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ বলেছেন। থাক আমি কিছু না বলি আপনারে, আসেন পরবর্তী পরের কোশ্চেনটা আসেন, পরের কোশ্চেনে আসেন ভাই পণ্ডিত ভাই আমার, নিচের কোনটি চলিত রীতির শব্দ, তুলা, শুকনো, পড়িল, সহিল, কোনটা হবে বলেন। পরের প্রশ্নের উত্তরটা একটু দেবেন, পরের কোশ্চেনের উত্তরটা দেবেন একটু। নিচের কোনটি চলিত রীতির শব্দ, তুলা, শুকনো, পরিল, সহিত। হ্যাঁ, তুলা দেখেন লক্ষ্য করবেন, যদি রস্যু থাকে, আপনাদেরকে আমি যেমন বললাম
যে ওরে, ওরেটা কি হবে? ওরেটা হবে ওরে, অর্থাৎ লক্ষ্য করেন এই রস্যুটা কি হবে? রস্যুটা ওতে পরিণত হবে। তাহলে তুলার ক্ষেত্রে কি হবে? তুলার ক্ষেত্রে হবে তুলো। হ্যাঁ, এটা একটু ভিন্ন। তুলা, তুলো। হ্যাঁ, তুলা, তুলো। এটা এই প্রথমটা চেঞ্জ হবে না। আমি একটু দেখাই, এখানে কয়েকটা শব্দ আছে, কিছু শব্দ আছে, দেখবেন কোথায় আছে। ওকে, কোথায় আছে, কোথায় আছে? হ্যাঁ, লক্ষ্য করবেন এই যে এই ধরনের চেঞ্জ এখানে লক্ষ্য করেন। এখানে বলছে কি পূর্বের রস্বই ধ্বনির প্রভাবে, রস্বই ধ্বনির প্রভাবে পরের আটা কি হয়ে যায়? এ হয়। আটা কি হয়? আটা এ হয়। এই যে দেখেন বিয়া থেকে কি বিয়ে, এটা সাধু, এটা চলিত। ইচ্ছা থেকে ইচ্ছে, এই যে পূর্বের রস্বই যে বর্ণটা আছে, এই রস্বই বর্ণের প্রভাবে এই আকারটা একারে পরিণত হয়। একইভাবে পূর্ববর্তী রস্যু বর্ণের, রস্যু বা দীর্ঘ বর্ণের প্রভাবে পরবর্তী আকারটা ও বা ও বা মানে ও বা রস্যুকারে পরিণত হয়। যেমন দেখেন কুলা, এই কুলা শব্দের পূর্বের বর্ণ রস্যু আছে এবং পরের বর্ণটা আকার আছে, এই আকারটা ওকারে পরিণত হয়েছে। একইভাবে তুলাটা তুলো হয়েছে, একইভাবে জুতাটা জুতো হয়েছে। এইটা হচ্ছে সাধু, এইটা চলিত। দুইটাই সঠিক, একটা সাধু রীতিতে আরেকটা চলিত রীতিতে। সাধু রীতি, চলিত রীতি, সাধু রীতি, চলিত রীতি, ঠিক আছে। একইভাবে দেখেন এই শব্দটা অনেক আসছে, শুষ্ক বা শুকনা থেকে শুকনো। ওকে, সেইভাবে এই শব্দ এখানে যেটা আছে দেখেন, লক্ষ্য করেন এই তুলো, এই তুলোটা হচ্ছে কি তুলা, এই তুলাটা হবে কি? তুলাটা হবে তুলো, তুলো হবে। হ্যাঁ, শুকনাটা কি? শুষ্ক থেকে, বা যে একটু আগে যেটা দেখালাম শুষ্ক বা শুকনা, শুকনা থেকে কি হলো? শুকনো হইলো। অর্থাৎ চলিত রীতির কোনটা? চলিত রীতির এই শুকনো। পরিলটাতে কি বলেছিলাম? যে শব্দের মাঝখানে যদি রস্বই থাকে সে রস্বইটা লোপ পাবে, পড়লো। আর সহিতটা কি হবে? সহিতটা হবে সাথে। তাহলে এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে চলিত রূপ এইগুলোর। তাহলে এইগুলো কি রূপ আছে? এগুলো সব সাধু রূপ আছে, এটাও সাধু রূপ আছে। তাহলে চলিত রূপ খ। এরপরের প্রশ্নটা আমরা একটু দেখব। 5 নম্বর প্রশ্ন বলছে কোন ভাষার সাহিত্যে গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? কোনটি দিয়ে মানে গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায়? গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায়, হ্যাঁ, কোনটি দ্বারা একটু বলবেন? অনেক সময়। উফ, আমি বলে কিছু বললাম না। হ্যাঁ, স্যার থাকলে একেবারে ধুয়ে ছেড়ে দিত। সুন্দর একটা কমেন্ট করেছে, দেখি দেখেন। আচ্ছা, তাহলে কোনটা হবে উত্তর? গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়। তাহলে কোনটিতে গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায়? দেখেন ছক থেকে প্রশ্ন হয়েছে, আমি বলেছি ছকের কথা। ছকে কোনটা আছে? ছকে আছে সাধু ভাষা, অর্থাৎ উত্তর হবে গ। এখানে উত্তর হবে গ। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? দেখেন এটাও ছকের থেকেই হয়েছে, ছক থেকেই হয়েছে প্রশ্নটা। লক্ষ্য করেন ছক থেকেই প্রশ্নটা হয়েছে। আপনাদেরকে আমি যে ছকের কথা বলেছি যে এখান থেকে হিউজ কোশ্চেন হয়, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন সেই ছক থেকে এসেছে। বলছি যে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কোথায় অনুপযোগী? হ্যাঁ, কোথায় অনুপযোগী? কবিতার পঙ্ক্তিতে, নাটকের সংলাপে, গল্পের বর্ণনাতে, গানের সংলাপে। দেখেন তো কোথায়, ছকে কোথায় বলেছে কোথায় অনুপযোগী? হ্যাঁ বলেন। নাটকের সংলাপ ছিল, আরেকটা কি ছিল? বক্তৃতা, বক্তৃতা। হ্যাঁ, বক্তৃতাতে অনুপযোগী ছিল। তাহলে এখানে আমরা উত্তর কোনটা পাচ্ছি? উত্তর পাচ্ছি খ, উত্তর পাচ্ছি খ। তাহলে 6 নম্বরের উত্তর খ। 7 নম্বরে আসেন, বলছে সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ বলেন? 7 নম্বর প্রশ্নে আমাদের উত্তর কোনটি হবে?
7 নম্বর প্রশ্নের আমাদের উত্তর কোনটি হবে বলবেন? ঝটপট একটু বলবেন 7 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হবে? কোনটি হবে? কোনটা হবে? কোনটা হবে? গ গ গ। আচ্ছা, সবাই গ উত্তর করছেন, গ উত্তর করছেন, সাথে গ বলছেন সবাই। তাহলে লক্ষ্য করেন, বলছে সাধু ভাষায়, সাধু সাধু, হ্যাঁ, যার ক্রিয়াপদটা বড় হবে। দেখেন তো, এখানে বলছে কি সে ফিরে আসেনি, তাহলে ফিরে তো হয় না, হয় ফিরিয়া, ফিরিয়া হয়, হ্যাঁ, ফিরিয়া হয়, ফিরে হয় না, তাহলে এটা হবে না। তিনি মূর্ছিত হয়ে পড়েছেন, পড়েছেন তো হয় না, পড়িয়াছেন হয়, ক্রিয়াপদ বড় হয়, পড়িয়াছেন, আর এটা কি চলিত রূপে আছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, ঘ নম্বরটা দেখি, তুমি তার কথা বিশ্বাস করো না, হ্যাঁ, করো না, তাহলে করিবে না, হ্যাঁ, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে যে ক্রিয়াপদটা আছে সেই ক্রিয়াপদটা চলিত রূপের ক্রিয়া। তাহলে উত্তর কোনটা? উত্তর ঘ, সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বর এটাই আমাদের সঠিক উত্তর। হুম, এটাই আমাদের সঠিক উত্তর 7 নম্বরে। ওকে, গ। এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, বলছে কি কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হ্যাঁ, কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? দেখেন, ক নম্বরে বলেছে হিত্তিক আর তুখারিক, খ নম্বরে বলেছে তামিল ও দ্রাবিড়, গ নম্বরে বলেছে আর্য ও অনার্য, ঘ নম্বরে বলেছে মাগধী ও গৌড়। এখন বলবেন কোনটা? এটা আমরা পড়েছি, ঠিক আছে, এটা আমরা পড়েছি যে কোন শাখা থেকে এসেছে, এটা আমরা পড়েছি, এটা আমরা পড়েছি, কেমন? আচ্ছা, কোনটা হবে? হিত্তিক ও তুখারিক। হিত্তিক ও তুখারিক যারা ক উত্তর করেছেন সবাইকে ধন্যবাদ, এটার উত্তর ক। 2 নম্বর প্রশ্নটা বলছে কি বাংলা আদিবাসী আদি আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? দেখেন, এটাও আপনাদেরকে আমি বললাম, হ্যাঁ, বাংলা ভাষার আদিম অধিবাসী যারা ছিল তারা অষ্টিক বা নিষাদ ভাষায় কথা বলতো, এটা বলেছি। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে ঘ। তাহলে এইখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে ঘ। তাহলে সোহাগ হোসেন না কি জানি নাম ছিল ভাইয়ের, ভাইয়া দেখেন যে তথ্যগুলো বলেছি এই তথ্যগুলো থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখেন। হুম, যদি আপনার মাথা মগজ যদি খোলে তাহলে বুঝবেন, ঠিক আছে, হ্যাঁ, এত বেশি পড়তে হয় না, যে পড়ে, যে চাকরি পরীক্ষা দেয়, যে পড়ে সে জানে কতটুকু পড়তে হয়, হ্যাঁ, কথা বুঝেছেন? এগুলো আসলে গরু ছাগলের মতো কথাবার্তা বলে নিজেকে ছাগল প্রমাণিত করবেন না, কথা বুঝেছেন? আচ্ছা, এরপরে আসেন পরের প্রশ্ন, বলছে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? এটি এসেছে 42তম বিসিএস এ, এটি 42 বিসিএস এর কোশ্চেন। দেখেন, বাঙালি উপভাষা কোনটি? বাঙালি উপভাষা দেখেন, এখানে আছে কি নদিয়া আছে, ত্রিপুরা আছে, পুরুলিয়া আছে, বরিশাল আছে। বঙ্গ জনপদ, বঙ্গ জনপদ, এই বঙ্গ জনপদের ভাষা ছিল কি? ভাষাটা ছিল মানে উপভাষা ছিল সেটা বাঙালি উপভাষা। তাহলে কোনটা হবে? হবে ঘ, বরিশাল। আমরা জানি বঙ্গ বরিশালের মধ্যে পড়ে। হুম, বঙ্গ, বরিশাল, ঢাকা, হ্যাঁ, এই অঞ্চলগুলো বঙ্গের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আসেন 4 নম্বর কোশ্চেন, বলছে কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? দেখেন, পড়িয়েছি, একটু আগে পড়িয়েছি, ঠিক আছে, প্রথম দিকে পড়িয়েছি এই তথ্যগুলো, হ্যাঁ, এই তথ্যগুলো প্রথম দিকে পড়িয়েছি। দেখেন, নামটা কি জানিয়েছিল? সোহাগ হুসাইন নাকি জানি ভাই। এই যে দেখেন বিগত সালের কোশ্চেন, হ্যাঁ, বিসিএস এর মতো জায়গায় এই কোশ্চেনগুলো আসছে। আপনি আগে কি যে করেন, আপনি কি ভাত মাছ খান কিনা আমার এখন সন্দেহ জাগে। দেখেন, এত তথ্য, এই তথ্যগুলো বিসিএস এর মতো বা এই যে যে জব পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষাগুলোতে প্রশ্ন হচ্ছে, শুধু হচ্ছে না, এখন আরো মারাত্মক ভয়াবহ লেভেলের প্রশ্ন হচ্ছে। আপনি আছেন কোথায়? আপনি তো পড়াশোনা করেনই না, বরঞ্চ আরো মজা নিয়ে বলছেন কি বেকারদের সাথে কি করছে, মশকরা করছে বা এই টাইপের কিছু বলেছেন। ভাই, আপনি তো বেকারের কোয়ালিটির মধ্যেই পড়েন না, হ্যাঁ,
মানুষ হন আগে, মানুষ হইতে হবে। মানুষ না হইলে আপনি তো বুঝবেন না। আগে মানুষ হন, মাথা ঘাটান, বিদ্যা বুদ্ধি অর্জন করেন, তারপরে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনি যদি অনলাইনে না হয়ে যে অফলাইনে হইতেন না, আমরা যে কি করতাম দেখেন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রুয়ান্ডা, সিয়েরা লিওন, সুদান, লাইবেরিয়া। তাহলে কোনটা হবে? সিয়েরা লিওন। এই সমস্ত হাগল পাগল ছাগল কোথায় থেকে আসে, এসে মেজাজটা আর কি অনেক হট করে দেয়, ঠিক আছে? ক্লাসের মধ্যে কেমন মানে নিজেকে অতি অতি পণ্ডিত ভাবে। হ্যাঁ, এত পণ্ডিত আসছে কোথায়? আসছে ফেসবুকে আসছে। ওই পণ্ডিত ও তো থাকবে ইয়েতে, পড়ার টেবিলে থাকবে, সে লাইব্রেরিতে থাকবে। তা না তো সে ফেসবুকে পড়ে আছে, বড় 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 লেকচার যাচ্ছে। হুম, রাবিশ কোথাকার। কেটে দেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।